বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 16.3 এর 7, 8 ও 9 নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে আসি 7 নম্বর প্রশ্ন। আমাদের কি আছে একটু দেখে নিই। একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার ও পেছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার এবং 88 মিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে। যাই হোক, এখন আমাদের এখানে যেহেতু দেওয়া আছে ব্যাস, কিন্তু আমাদের ব্যাস দিয়ে কিন্তু কোনো কাজই হবে না। আমরা বারবারই বলছি যে আমরা সবসময় ব্যাসার্ধ বের করে নিব। তবে এখানে দুইটা ব্যাস আছে, একটা হচ্ছে সামনের চাকার ব্যাস কিন্তু কম আর পেছনের চাকার ব্যাস কিন্তু বেশি, কারণ একটা চাকা তাহলে একটু বড়, আরেকটা চাকা কিন্তু ছোট হবে। যেহেতু এখানে ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা যে ক্ষেত্রে এখন 7 নাম্বার প্রশ্ন যদি আমরা লিখি, তাহলে একটু দেওয়া আছে, আমরা লিখতে পারি। দেওয়া আছে যে সামনের চাকার ব্যাসার্ধকে আমরা ছোট হাতের আর ধরে নিতে পারি, আর পিছনের চাকার যেহেতু বড়, সেই ক্ষেত্রে বড় হাতের আরটা আমরা ধরে নিতে পারি। এখন তাহলে আমরা যদি লিখি দেওয়া আছে, তাহলে সামনের চাকার ব্যাস দেওয়া আছে, আমরা একবারই লিখবো সামনের চাকার দেওয়া আছে সামনের চাকার ব্যাস, সামনের চাকার ব্যাস কত 28 সেন্টিমিটার। অতএব আমরা তাহলে সামনের চাকার ব্যাসার্ধ আমরা ছোট হাতের 8 সমান কত হবে বলে 28 2 দ্বারা ভাগ করতে হবে সেন্টিমিটার, তাহলে আমাদের আসবে হচ্ছে 14 সেন্টিমিটার। এবার আসি আমরা পেছনের চাকার, আমরা যদি ব্যাস দেখি কত, তাহলে পেছনের চাকার আমরা এখন লিখব এবং পেছনের চাকার ব্যাস কত আছে 35 সেন্টিমিটার। তাহলে পেছনের চাকার আমাদের ব্যাসার্ধ আমরা বড় হাতের আর ধরতে চাচ্ছি, তাহলে অতএব পেছনের চাকার ব্যাসার্ধ বড় হাতের আর সমান কত হবে, তাহলে আমাদের 35কে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 35/10 সেমি, অর্থাৎ কত হবে 35কে 2 দ্বারা ভাগ করলে আমাদের 17 × 34, তাহলে 17.5 হবে, 17.5 সেন্টিমিটার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কিন্তু সামনের চাকার ব্যাসার্ধ পেলাম, এখন পেছনের চাকার ব্যাসার্ধ পেলাম। এখন আমাদের এখানে কিন্তু যে তত্ত্বটা দেওয়া আছে, দেখো 88 মিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে। এখন আসি আমরা আসলে এটা যদি আমরা বৃত্তাকার চিত্র মনে করি, একটা বৃত্তাকার, এখানে সামনের চাকা যদি এটা মনে করি যে এটা আমাদের সামনের চাকা, এর চাইতে একটু পরে আরেকটা যেটা দাগালাম সেটা একটু বড় চাকা। দেখো এই দুইটা চাকার, একটা বড় চাকা আরেকটা কিন্তু ছোট চাকা। আমরা কিন্তু একটা তথ্য জানি, এর আগের ক্লাসে কিন্তু আমরা দেখেছি যে একটা চাকা যদি একবার ঘোরে, অর্থাৎ এর থেকে যদি যাত্রা শুরু করে আবার যদি এই প্রান্তে ঘুরে আসে, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করে বলে এর পরিধি, অর্থাৎ 2πr। এটা যেহেতু বড় চাকা, তাহলে 2πr দূরত্ব অতিক্রম করবে। আর যেহেতু এটা ছোট চাকা, তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, যেহেতু এখানে ছোট চাকার ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ ছোট চাকার ক্ষেত্রে কি হবে, ছোট চাকার ক্ষেত্রে 2π ছোট হাতের আর হবে, ছোট চাকার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হবে 2πr ছোট হাতের আর। এখন 2πr অর্থাৎ একটা চাকায় একবার ঘুরে আসলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। এখন আমরা তাহলে দেখো এখানে যে কথাটি বলা আছে, তাহলে আমরা ছোট চাকার ক্ষেত্রে এখন আমরা দেখব যে কতটুকু একবার ঘুরে কতটুকু দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ সামনের চাকার পরিধি আমরা বের করে নিব। অতএব এখন আমরা বের করব সামনের চাকার পরিধি সমান 2πr ছোট হাতের আর, সামনের চাকা যেহেতু ছোট সেই কারণে আমরা ছোট আর ধরেছি। এখন দেখি আমরা মান যদি বসে দিই, 2 × 3.1416 গুণন আর এর মান কত, আর এর মান কিন্তু আমাদের এখানে আছে ছোট হাতের আর এর মান কিন্তু আমাদের দেখো 14 লেখা আছে, তাহলে 14 সেমি আমরা কিন্তু লিখলাম। এখন আসি আমাদের গুণ করলে কত হবে সেটা একটু দেখে নিই। দেখো আমরা যদি গুণ করি তাহলে
2 গুণন 3.1416 গুণন 14, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা গুণ করেছি, গুণন 3.1416 গুণন 14 আমরা যদি দিই 2 গুণন 3.1416 গুণন 14 আমরা যদি দিই তাহলে সেই ক্ষেত্রে 87.87.964 সেন্টিমিটার আসে। এবার আমরা তাহলে সামনের চাকার পরিধি পেলাম, অর্থাৎ সামনের চাকা একবার ঘুরলে কিন্তু এত সেন্টিমিটার পথ অতিক্রম করবে, একবার যদি ঘুরে তাহলে 87.96 সেন্টিমিটার পথ অতিক্রম করবে। এবার পেছনের চাকা কতটুকু আমরা দেখব যে একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করে সেটা একটু দেখে নিব। আবার এখানে লিখেছি আবার পেছনের চাকা, পেছনের চাকা পরিধি, পেছনের চাকার পরিধি 2 পাই বড় হাতের আর সেন্টিমিটার। এখন আমরা তাহলে 2 গুণন 3.1416 গুণন কত 17.5 সাইটে আমরা সেন্টিমিটার লিখব। এখন লেখার পরে এখন আমরা এই কয়েকটা গুণ করলে কত সেন্টিমিটার আসে দেখে নিই একটু। 2 গুণন 3.1416 গুণন 17.5, এখানে আসে হচ্ছে 109.956 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে সামনের চাকা যদি একবার ঘোরে তার ওর পরিধির সমান দ্রুত অর্থাৎ 87.964 সেন্টিমিটার পথ অতিক্রম করবে, আর পেছনের চাকা ওই তাহলে একই ক্ষেত্রে একবার ঘুরলে 109.956 সেন্টিমিটার পথ অতিক্রম করবে। এখন এদের ক্ষেত্রে এখন টোটাল আমার কিন্তু আছে 88 মিটার, কিন্তু এগুলো আছে সেন্টিমিটারে আর এখানে দেওয়া আছে 88 মিটার, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই 88 মিটারও কিন্তু আমাদের সেন্টিমিটারে রূপান্তরিত করতে হবে। তাহলে আমরা ওই 88 মিটারও আমরা একটু সেন্টিমিটারটা করে নিই। কত 88 মিটার, 88 মিটার সমান সমান আমরা লিখেছি মিটার সমান সমান কত, তাহলে 100 দ্বারা আমরা যদি মিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। 88কে আমরা কত দ্বারা গুণ করব 100 দ্বারা, তাহলে কিন্তু আমাদের সেন্টিমিটারে চলে যাবে। মিটার থেকে সেন্টিমিটার যেতে হলে গুণ করতে হবে 100 দ্বারা, তাহলে 8800 সেন্টিমিটার হবে আমাদের টোটাল পথ। এখন এই যে 88 প্রথম যে সামনের চাকাটা 88.964 সেন্টিমিটার কিন্তু যে পথ অতিক্রম করছে সেই ক্ষেত্রে একবার ঘুরছে চাকাটা, তাহলে এত সেন্টিমিটার যেতে কতবার ঘুরতে হবে সেটা এখন আমাদের বের করতে হবে। তাহলে সামনের চাকা আমরা লিখব, সামনের ক্ষেত্রে লিখব সামনের চাকা কত এত সেন্টিমিটার পথ অতিক্রম করে একবার করলে কত এত সেন্টিমিটার, তাহলে সামনের চাকা 87.964 সামনের চাকা 964 সেন্টিমিটার পথ অতিক্রম করে এত সেন্টিমিটার পথ অতিক্রম করলে ঘুরে কয়বার, ঘুরে হচ্ছে একবার সমান একবার। এখন তাহলে সামনের চাকা তাহলে 1 সেন্টিমিটার পথ অতিক্রম করলে ঘুরে, তাহলে অবশ্যই কম ঘুরবে, তাহলে 1 ডিভাইডেড অর্থাৎ কত 87.964 বার ঘুরবে। অতএব আমরা সামনের চাকা কত আছে তাহলে 8800 সেন্টিমিটার, 8800 সেন্টিমিটার পথ অতিক্রম করলে ঘুরে। এখন আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে 8800 তাহলে 87.964, এখন যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে কতবার ঘোরে, তাহলে আমরা ভাগ করলে দেখো 100 বার। 100-র পরে কিন্তু দশমিকের পরে কিছু মান আছে যা আমরা লিখব না, কারণ এখানে পূর্ণ সংখ্যক বারের কথা বলছে, আমরা দশমিকের আগের মানটাই শুধু নিব। তাহলে 100 বার ঘুরবে, তাহলে সামনের চাকা 100 বার ঘুরবে। এবার আমরা
এবং বা আবার আমরা এবং পেছনের চাকার আমরা ক্ষেত্রে বের করব। একটু দেখো পেছনের চাকা কতবার ঘুরবে সেটা একটু বের করে নিব। এবার আমরা লিখেছি এবং পেছনের চাকা কত 109 পেছনের চাকা 109.956 সেন্টিমিটার পথ যেতে আমরা লিখলাম। এবার পথ যেতে ওই যেতে লিখলে হবে, অতিক্রম করলে বা যেতে ঘোরে একটু কমিয়ে লিখলাম, ঘোরে একবার। এটার ক্ষেত্রে এটা একবারই ঘুরবে, কারণ এটার ক্ষেত্রে সমান সমান আমরা দিলাম। অতএব পেছনের চাকা 1 সেন্টিমিটার পথ যেতে ঘোরে কতবার? অবশ্যই কম ঘুরবে, তাহলে 1/100 কত 9.956 বার। অতএব কত পেছনের চাকা 8800 সেন্টিমিটার, ওই একই সেন্টিমিটার পথ যেতে কিন্তু আমাদের এই পেছনের চাকা কতবার ঘুরবে সেটা বের করবে। দেখো 8800 ডিভাইডেড হচ্ছে 109 কত 0.956 বার, আমরা এখানে বার লিখলাম, সমান সমান এখানে দেখবা ভাগ যদি করি আমরা তাহলে 80 বার পাবো, তাহলে 80 বার ঘুরছে। তাহলে এখন কথা হলো যে সামনের চাকা 100 বার ঘুরবে, কারণ ছোট চাকা 100 বার ঘুরতে হবে ওই পথ যেতে, আর পেছনের চাকা যেহেতু একটু বড় তাহলে সেই ক্ষেত্রে 80 বার ঘুরবে। এখন কতবার বেশি ঘুরবে বলছে যে কতবার বেশি ঘুরবে? পূর্ণসংখ্যক বার। অতএব সামনের চাকা বেশি ঘুরবে, আমরা যদি লিখি অতএব সামনের চাকা আমরা যদি লিখি তাহলে অতএব সামনের চাকা বেশি ঘুরবে সমান কত 100 বিয়োগ 80 60 বার, তাহলে কতবার? 20 বার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা আমাদের কত নাম্বার প্রশ্নের উত্তর? এটা আমাদের হচ্ছে 7 নাম্বার প্রশ্নের কিন্তু উত্তর। এরপরে আমরা 8 নাম্বার প্রশ্নটি একটু দেখব। 8 নাম্বার প্রশ্ন আমাদের কি বলছে দেখো। 8 নাম্বার প্রশ্ন বলছে একটা বৃত্তের পরিধি মানে কি 2πr। 2πr সমান কিন্তু 220 লেখা যাবে, তাহলে 2πr, কারণ এটাও পরিধি, আবার আমরা সূত্র দিয়ে যদি লিখি সেটাও কিন্তু 2πr। তাহলে পরিধির সূত্র কি 2πr, আমরা কিন্তু প্রত্যেকটা সূত্রে 2πr ব্যবহার করব পরিধি যখনই হবে, তাহলে 2πr। এখন ওই বৃত্ত অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আসি, একটা বৃত্ত অঙ্কন থাকবে, ওই বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র উৎপন্ন হবে। আমি যদি একটু, আমাদের বৃত্ত অ্যাকুরেট যে হবে তা না, কিন্তু যেহেতু হাত দিয়ে দাগানো একটু হতেই পারে। এখন যেহেতু এর ভেতরে একটা বর্গক্ষেত্র উৎপন্ন হবে, তাহলে আমরা একটু বর্গক্ষেত্রটা দেখতেছি। তাহলে ধরে নিলাম এটা একটা বর্গক্ষেত্র উৎপন্ন হলো, যদিও আমাদের হয়তো বা অ্যাকুরেট হয় নাই, কিন্তু আমরা ধরে নেব এটা একটা বর্গক্ষেত্র। এই বাহু 4টা বাহু কিন্তু সমান, আমরা ধরেই নিব। তাহলে এটাকে আমরা বলবো ব্যাসার্ধ, কারণ কেন্দ্র থেকে আমরা বলছি, কেন্দ্র থেকে বক্ররেখা পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলবো। তাহলে এটাকে আমরা আর ধরতে পারি, ব্যাসার্ধকে আমরা কিন্তু ছোট হাতের আর ধরে নিই, তাহলে এটা আমাদের ব্যাসার্ধ। এখন আমরা নাম্বারিং করেছি কি, অর্থাৎ নামকরণ করেছি ABCD দ্বারা। আর তাহলে ও কেন্দ্র বিশিষ্ট আমাদের একটা কি, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে ABCD একটি বর্গক্ষেত্র অন্তর্লিখিত হয়েছে। ABCD যার কি ব্যাসার্ধ হচ্ছে OA সমান সমান আর, আমরা যদি ধরি, আর তাহলে ACটা হবে হচ্ছে আমাদের এই বর্গের কর্ণ। যাই হোক, আমরা যদি এখন আমরা দেখো 8 নাম্বার প্রশ্নটি যদি লিখি, তাহলে প্রথমে আমরা যে কথাটি লিখব সেটা হচ্ছে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD চতুর্ভুজটি বা ABCD বর্গক্ষেত্র ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD বর্গক্ষেত্রটি অন্তর্লিখিত হয়েছে। তারপরে আমরা এখন অতএব ব্যাসার্ধ আমরা যদি বলি, কেন্দ্র থেকে OA সমান সমান ব্যাসার্ধ OA সমান সমান আর আমরা ধরে নিতে পারি, তাহলে লিখিত হয়েছে। অতএব
ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আমরা যদি লিখি তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ, অতএব বৃত্তের ব্যাসার্ধ কি ও এ সমান সমান আর, ও এ সমান সমান আর। আমরা এটা যেহেতু দেখো মিটারের লেখা আছে তাহলে ও এ সমান সমান আর মিটার আমি লিখলাম। এখন এটুকু লেখার পরে এখন প্রশ্ন মতে আমরা লিখতে পারি কি, প্রশ্ন মতে আমাদের একটি বৃত্তের পরিধি, প্রশ্ন মতে কি আছে, প্রশ্ন মতে বা যেহেতু ব্যাসার্ধ যেহেতু আর হচ্ছে আমরা একটু লিখে নিতে পারি অতএব বৃত্তের পরিধি, অতএব বৃত্তের পরিধি, অতএব বৃত্তের পরিধি সমান সমান কি জানি আমরা, বৃত্তের পরিধি হচ্ছে 2πr মিটার হবে, পরিধি 2πr মিটার হবে আমরা লিখলাম। এখন প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এটাও কিন্তু আমাদের পরিধি, আবার এখানে কিন্তু দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে 2πr সমান সমান আমাদের 220 আমরা লিখতে পারবো। এখান থেকে আর এর মান যেহেতু বের করতে হবে 220 ভাগ হচ্ছে 2π, আমরা এখন যদি এখানে পায়ের মানটা অর্থাৎ ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের মানটা যদি আমরা আগে লিখে নিতে পারি তাহলে আর সমান সমান 220 ভাগ 2 গুণন 3.1416। এখন আমরা এটাকে যদি ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা দেখো আমরা 220 ভাগ আমরা লিখেছি 2 গুণন 3.1416 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল দিলে আমাদের দেখো এটা দ্বারা ভাগ করে দিলে আসে হচ্ছে 35 অতএব আর সমান সমান 35.014 মিটার। এটা কিন্তু আমরা তাহলে আমরা আর এর মানটা পেলাম। এখন আর বলতে আমরা কিন্তু ও এর মানটা পেলাম। এখন এসি সমান কি হবে, তাহলে আর যদি এই অর্ধেক যদি আমাদের 35.04 হয় তাহলে এইটুকু আমাদের, তাহলে এর থেকে সি পর্যন্ত কতটুকু হবে, তাহলে এর ডাবল হবে, কারণ এটাও আমাদের ব্যাসার্ধ, এই সাইডও কিন্তু ব্যাসার্ধ, তাহলে আর আর ডাবল আর, তাহলে অর্থাৎ আর এর মানকে দ্বারা গুণ করলে আমরা কিন্তু এসির মানটা পাবো। অতএব এসি সমান সমান আমরা কত পাচ্ছি 35 আর গুণন 2 বা আর গুণন 2ও লিখতে পারি আমরা, তাহলে আর গুণন 2 মিটার, তাহলে আর মানে হচ্ছে 35.014 গুণন 2 মিটার। আমরা তাহলে 35 যা মান আছে তাকে যদি আমরা এখন গুণন 2 দিই তাহলে সেই ক্ষেত্রে 70.029 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কিন্তু এসির মানটা পেলাম। এখন আসি আমাদের যেহেতু বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, এখন কিন্তু আমরা একটা কথা বলেছি এক বাহু 4টা বাহুই কিন্তু সমান, তাহলে এটাকে আমরা বলবো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমাদের পিথাগোরাসের সূত্র আছে, যেহেতু এসির মানটা আমরা পেলাম কত, এসির মান কিন্তু 70.029 এখান থেকে আমরা কিন্তু এটা আমরা পেলাম। এখন এই বাহু আর এই বাহু সেম, তাহলে আমরা কিন্তু এ বি সি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য হতে পায়। আমরা যদি লিখলেও লিখতে পারি, তাহলে ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হতে পায়। এখন আমরা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হতে পাই পিথাগোরাসের সূত্র। এখন যদি আমরা এখানে একটু লিখি তাহলে কি হবে দেখো তো, এসি স্কোয়ার সমান সমান কি হবে, এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, এটা পিথাগোরাসের সূত্র। এখন এসির মান কিন্তু আমাদের আছে দেখো 70.029 তার উপরে স্কোয়ার সমান সমান এবি। এখন কথা হলো এবি, যেহেতু এবি আর বিসিটা সমান, তাহলে এবি স্কোয়ার যোগ আমরা বিসির পরিবর্তেও এবি স্কোয়ার লিখতে পারি। আমরা যেহেতু একটু লিখে দিতে পারি, যেহেতু এবি সমান সমান বিসি, কারণ 4টা বাহুই কিন্তু সমান, আমরা যে কোনো বাহুকে আমরা এভাবে লিখতে পারি। এখন আসি, এখন যে মানটা আছে সেটাকে যদি আমরা স্কোয়ার করি যদি, তাহলে সেই ক্ষেত্রে আসে আমাদের
49 4903 4903.92 সমান সমান 2ab স্কোয়ার 2ab স্কোয়ার। আমি যদি একটু ঘুরে লিখি 2ab স্কোয়ার 2ab স্কোয়ার সমান সমান 4903.922। এখন আমরা যদি 2কে পার করে দিই তাহলে ab স্কোয়ার থাকবে বাম সাইডে। এবির মানটা বের করলে কিন্তু আমাদের যে কোনো বাহুর এবি বা বিসি যে কোনো একটা বাহুর মান বের করলে হবে। আমরা এবির মানটা বের করব, তাহলে 2 দ্বারা ভাগ হবে 4903.922 ভাগ আমাদের কত 2 দ্বারা ভাগ করলে এখন কত আসে, তারপরে আবার আমরা রুট আবার করতে হবে, বাম সাইডে স্কোয়ারটা তুলে দিলে এখানে ভাগ ইকুয়াল ভাগ আমরা যদি 2 দিই তাহলে কত আসে 2451, এখানে আসে হচ্ছে 2451.96। এখন আমাদের রুট আবার করতে হবে, অতএব এবি সমান সমান রুট আবার যদি দেওয়া হয় 2451.96, এখানে যদি আমরা রুট আবার ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আসবে 49.517। অতএব এবি সমান সমান আমাদের মানটা আসবে হচ্ছে এবি সমান সমান 49.517 মিটার প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে আমরা কিন্তু 8 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। কত 8 নম্বর প্রশ্নের সমাধান, তাহলে আমরা কি লিখব উত্তর, যে অতএব বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, অতএব আমরা যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে লিখব আমরা অতএব বর্গক্ষেত্রে আমরা একটু বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য অতএব বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান সমান 49.517 মিটার প্রায়। আমরা এটাই তাহলে উত্তরটা লিখে দিব এভাবে। তাহলে আমরা 8 নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম। এরপরে আমরা দেখব 9 নম্বর প্রশ্নের সমাধান। 9 নম্বর প্রশ্ন আমাদের কি আছে একটু যদি দেখি, তাহলে একটু দেখো। 9 নম্বর প্রশ্ন বলা আছে যে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। এরপরে কি বলা হয়েছে, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তার মানে এখানে এদের বলতে আসলে দুইটার ক্ষেত্রফল বের করতে হবে। দেখো, একটা বৃত্তের ক্ষেত্রফল আর একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা কিন্তু বারবারই বলছি যখন আমরা সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল বের করব, আমরা যখন সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে চাচ্ছি তখন কিভাবে বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হবে। যখন আমরা সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল বের করব তখন আমাদের হবে, যদি ব্যাসার্ধ আর হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, পাই আর স্কয়ার হবে। ক্ষেত্রফল হলে পাই আর স্কয়ার হবে। এখন তাহলে আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধানটা এবার দেখব। দেখো, একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে বৃত্তের পরিধি আর সমবাহু ত্রিভুজের ওটাই হবে পরিসীমা। আমরা কিন্তু একটা কথা বলেছি, পরিসীমা আর পরিধি বৃত্তের ক্ষেত্রে নামকরণ হয় পরিধি, আর ওই পরিধির নামকরণটা যদি ত্রিভুজের ক্ষেত্রে হয় সেটা হয় কি, ত্রিভুজের ক্ষেত্রে হয় পরিসীমা। পরিধি আর পরিসীমা কিন্তু একই জিনিস। কিন্তু এখানে আরেকটি কথা বলে রাখছে, দেখো বৃত্তের পরিধি কি 2πr, বৃত্তের পরিধি কি 2πr। তাহলে এটা হচ্ছে বৃত্তের পরিধি 2πr, আর সেটাই হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা। তো যাই হোক, এখন আমরা তাহলে লিখি যে মনে করি বা ধরি বৃত্তের পরিধি, বৃত্তের কি ব্যাসার্ধ আমরা ধরে নিব। ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর একক। যেহেতু মিটার সেন্টিমিটার কিছুই নেই সেই জন্য আমাদের একক লিখতে হবে। তাহলে একক লিখলাম। এবার বৃত্তের তাহলে পরিধি কি হবে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে, তাহলে আগে বৃত্তের ক্ষেত্রফলই লিখে নিই। অতএব বৃত্তের ক্ষেত্রফল, তারপর আমরা পরিধি লিখব নি। বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার, বর্গ কি হবে, বর্গ একক হবে, কারণ ক্ষেত্রফল হলে বর্গ কতটি আসবে। এবং বৃত্তের পরিধি কি হবে, বৃত্তের পরিধি সমান সমান 2πr একক। এখন প্রশ্ন হলো, দেখো যেটাই বৃত্তের পরিধি সেটাই কিন্তু সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে, প্রশ্ন মতে
সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 2πr একক। এখন কথা হলো সমবাহু ত্রিভুজটা দেখতে কেমন, আমরা যদি দেখি একটু। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটা বাহুই কি সমান তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। তাহলে ধরে নিলাম এটা একটা সমবাহু ত্রিভুজ, তিনটা বাহু সমান। তাহলে তিনটা বাহুর যোগফল, পরিসীমা বলতে কি বুঝি, তাহলে এবি, বিসি আরেকটা হচ্ছে এসি, এই তিন বাহুর যোগ করলে দৈর্ঘ্যকে যদি একত্র করা হয় তাহলে পরিসীমা হয়। তাহলে যেহেতু এই তিনটা বাহু সমান, তাহলে এই তিন দ্বারা ভাগ করলে কিন্তু আমরা একটা বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। অতএব সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 3 দ্বারা ভাগ করব। তাহলে এই বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরি, তাহলে কত দ্বারা ভাগ করতে হবে, 3 দ্বারা, একক 3 দ্বারা ভাগ করে দেব আমরা 2πr, আমরা 3 দ্বারা ভাগ করে দিলাম। আমরা তাহলে সমবাহু ত্রিভুজের কিন্তু বাহুর দৈর্ঘ্য পেলাম। এখন আসি আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা আগের অঙ্কগুলোতে দেখেছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহু স্কোয়ার, অর্থাৎ আমাদের বাহু যেহেতু অর্থাৎ এটার উপর স্কোয়ার দিলে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ওটা বর্গ একক হবে, ক্ষেত্রফল হলে বর্গ একক। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার বর্গ একক আমি লিখলাম। এবার √3/4 এর জায়গাতে আমাদের এই মানটা বসায় যদি দিই, তাহলে 2πr তারই ভাগ কত 3, তারই উপরে কিন্তু স্কোয়ার আছে, বর্গ একক লিখলাম। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে √3, এখন কথা হলো দেখো √3/4 এখন আমরা যেহেতু গুণ আছে, এখন দেখো ওপরে কত হবে, 2 এর স্কোয়ার করলে 4, তারপরে 4 গুণন পায়ের ওপরে স্কোয়ার গুণন আর এর ওপরে স্কোয়ার, নিচে 3 এর উপর স্কোয়ার করলে হয় 9। এখন দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে এই 4 কেটে যায়, তাহলে তারপরে কি থাকে একটু দেখে নিই। তাহলে ওপরে কি থাকলো, তাহলে √3 গুণন পাই স্কোয়ার গুণন কি আর এর উপর স্কোয়ার, নিচে থাকলো কি 9। এই 9 মানে কি আসলে সেটা একটু দেখে নিই। 9 মানে হচ্ছে 3 গুণন 3, লেখা যায় কিনা, অবশ্যই লেখা যাবে। তাহলে 3 গুণন 3 আমি একটু ভাঙ্গে লিখে দিচ্ছি। কিন্তু একটা 3কে ভাঙালে কিন্তু আবার কি লেখা যায়, তোমরা কি জানো যে একটা 3কে ভাঙালে কিন্তু আবার একটা 3কে ভাঙালে 2টা √3 পাওয়া যায়, অর্থাৎ 2টা √3 গুণ করলে একটা 3 হয়। তাহলে একটা 3কে আমরা ভাঙাবো, আর একটা 3কে আমরা ভাঙাবো না, আমরা পরে 3কে ভাঙাই যদি, তাহলে ওপরে কী আছে, √3 গুণন পাই স্কোয়ার আমরা লিখলাম, গুণন আর স্কোয়ার যা আছে তাই লিখলাম, গুণ দিয়েই লিখলাম। এখন দেখো এই 3কে রাখলাম আর এই 3কে ভাঙালাম 2টা √3 দিয়ে, কারণ উপরে একটা আমার √3 আছে। তাহলে এই একটা √3, এখানে একটা √3 কাটলাম, তাহলে কি আসলো পাই স্কোয়ার পাই স্কোয়ার, আরেকটা থাকলো আমাদের উপরে আর স্কোয়ার, নিচে থাকলো হচ্ছে 3√3 আমরা গুণ আকারে, এবার আর গুণ চিহ্ন দিলাম না, একবারে লিখলাম বর্গ একক আমরা লিখলাম। তাহলে এটাই, এখন এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর আমরা কিন্তু আগে এখানে দেখো বৃত্তের ক্ষেত্রফল পাইছি। এই দুইটা আমাদের বলছে বৃত্ত এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে, অনুপাত আকারে লিখতে হবে। এখন আমরা তাহলে কি লিখতে পারি, তাহলে বৃত্ত ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, বৃত্ত ও সমবাহু ত্রিভুজের, এখন বৃত্ত ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত সমান সমান কি হবে, দেখো আমরা আগে বৃত্তেরটা লিখবো। আমাদের বৃত্তেরটা ক্ষেত্রফল কি আছে, পাই আর স্কোয়ার অনুপাত হচ্ছে, তারপর হচ্ছে পাই স্কোয়ার আর স্কোয়ার ভাগ হচ্ছে 3√3। আমরা যদি এখন দেখো এর ভেতরেও পাই আছে, এর ভেতরেও
পাই আছে, আর ভেতরে আর স্কোয়ার আছে, এখানেও আর স্কোয়ার আছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে পাই আর স্কোয়ার দ্বারা ভাগ করলে কি হবে, পাই আর স্কোয়ার দ্বারা ভাগ করলে এখানে 1 থাকবে, এখানে পাই চলে গেলে একটা পাই থাকবে, আর স্কোয়ার যেহেতু চলে যাবে তাহলে সেই ক্ষেত্রে একটা পাই থাকবে, পাই 3√3। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে আর নিচে আরেকটা 1 আছে, তাহলে পাই অনুপাত, এখন পাই অনুপাত কি হবে 3√3। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। আমরা তাহলে কত কত প্রশ্নের সমাধানটা আজকে দেখলাম, 7, 8 ও 9 নম্বর প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে আমরা 16.4 অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবো এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবো। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।